ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনার কেন্দ্র উঠে এসেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটি সামরিক প্রযুক্তি যা শত্রুর ড্রোন, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আকাশপথে আসা হুমকির বিরুদ্ধে রক্ষাকারী ভূমিকা পালন করে। এটি রাডার, সেন্সর, ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র ব্যবস্থার মাধ্যমে আকাশপথে আসা হুমকিকে শনাক্ত ও ট্র্যাক করে এবং পাল্টা আক্রমণের মাধ্যমে তা ধ্বংস করে দেয়। এর মূল উদ্দেশ্য হল দেশের বেসামরিক এলাকা, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত 4টি ধাপে কাজ করে। প্রথমে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, এরপরে তার গতিপথ ট্র্যাক করা হয়, এরপর সিদ্ধান্ত নিয়ে আক্রমণ প্রতিহত করা হয় এবং অবশেষে সেটি ধ্বংস করা হয়। বিশেষত 2025 সালের মে মাসে ভারতের দাবি অনুযায়ী তারা পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক S-400 সিস্টেম ব্যবহার করে। যদিও পাকিস্তান এই হামলার কথা অস্বীকার করেছে এবং পাল্টা দাবি করেছে যে তারা ভারতের 77টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে উভয় দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগত দিক থেকে পাকিস্তানের তুলনায় অনেক উন্নত। ভারত 2018 সালে রাশিয়ার কাছ থেকে 5টি S-400 ট্রায়াম্ফ সিস্টেম কিনেছে, যার প্রতিটি 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। S-400 একাধিক লক্ষ্যবস্তু একসঙ্গে ট্র্যাক ও প্রতিহত করতে সক্ষম এবং এটি দ্রুত মোতায়েনযোগ্য মোবাইল সিস্টেম হওয়ায় যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে। এর পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বারাক 8, দেশীয় আকাশ মিসাইল, স্পাইডার এবং ইগলার মতো সিস্টেম যুক্ত রয়েছে, যা স্বল্প ও মাঝারি পাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর। অন্যদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ভরসা হল চীনের তৈরি HQ-9 সিস্টেম, যার সর্বোচ্চ পাল্লা 300 কিলোমিটার। এটি রাডার ও সেন্সর প্রযুক্তির দিক থেকে S-400 এর চেয়ে তুলনামূলক পিছিয়ে। HQ-9 ছাড়াও পাকিস্তান ফ্রান্স থেকে আমদানি করা স্পাইডার সিস্টেম এবং চীনের SQ-16FE ব্যবহার করে, যা ভূমি থেকে ভূমিতে ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। তবে পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা সোয়ার্ম ড্রোন ঠেকানোর মতো উন্নত ব্যবস্থা এখনও অনুপস্থিত। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও লেজার ভিত্তিক অস্ত্র প্রযুক্তি এই ব্যবস্থাগুলোকে আরও কার্যকর ও সাশ্রয়ী করে তুলবে। বর্তমানে যেটা স্পষ্ট তা হল ভারত ও পাকিস্তান উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও প্রযুক্তির দিক থেকে ভারত কিছুটা এগিয়ে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে তা কার্যকরভাবে প্রয়োগের অভিজ্ঞতাও ভারতের বেশি। সম্প্রতি 22 এপ্রিল ভারতের কাশ্মীর অঞ্চলের পেহেলগামে এক ভয়াবহ হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় 7 মে ভারত অপারেশন সিন্ধুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলের 14টি স্থানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা করে, ফলে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। তবে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক মধ্যাবস্থায় 10 মে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতারের হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্লেষকরা মনে করছেন, যতদিন কাশ্মীর সংকটের কোনো রাজনৈতিক সমাধান না হবে ততদিন দক্ষিণ এশিয়ায় শান্তি কেবলই অস্থায়ী থেকে যাবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে যে দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু এখনও কাশ্মীর সংকট। জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের 93% মানুষ মুসলিম। তবুও 1947 সালে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে অঞ্চলটি পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি ঐতিহাসিক অন্যায়, যার কোনো সমাধান এখনো হয়নি। আয়াজ আহমেদ চৌধুরী জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই তার অবস্থান স্পষ্ট করেছে। এটাই হচ্ছে মূল সমস্যা এবং এর স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। তিনি বলেন, ভারতের বোঝা উচিত কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না, বরং ভারতের দমনমূলক নীতি এই সংঘাতকে দীর্ঘায়িত করছে। তিনি আরও মন্তব্য করেন, পাকিস্তানের পাল্টা জবাবের পর ভারতের যে প্রতিক্রিয়া দেখা গেছে তা প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের শক্তি এখনো কার্যকর। ভারত যত তাড়াতাড়ি এই বাস্তবতা মেনে আলোচনায় বসবে, ততই শান্তির সম্ভাবনা বাড়বে। চরম উত্তেজনার 4 দিন পর আজাদ কাশ্মীরের গ্রামগুলোতে রোববার কিছুটা শান্তি ফিরেছে। বাসিন্দারা আবার নিজেদের বিছানায় ফিরলেও বাংকারগুলোতে রসদ রেখে দিয়েছেন প্রস্তুত অবস্থায়।
কাশ্মীর এখনও রয়েছে কড়া নিরাপত্তা, রাজনৈতিক অনিশ্চয়তা ও মানবাধিকার সংকটে। 2019 সালে ভারতের সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিল করার পর অঞ্চলটিতে রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত বন্ধ হয়ে যায়। হাজার হাজার কাশ্মীরি রাজনৈতিক নেতা-নেত্রীকে আটক করা হয়, ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখা হয় এবং কাশ্মীর জুড়ে কঠোর সামরিক উপস্থিতি বজায় থাকে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার অভিযোগ করেছে সেখানে সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ, মত প্রকাশে বাধা এবং ভিন্ন মতের উপর দমনমূলক আচরণ চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়ছে, এমন দাবি উঠেছে ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যমে। 9 মে ইসরায়েলি সংবাদপত্রগুলোর তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্য ভিত্তিক মিডল ইস্ট মনিটর জানায়, ট্রাম্প নাকি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অভিযোগ, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে তাকে প্রভাবিত করতে চেয়েছেন। এমন সন্দেহ থেকে ট্রাম্পের মনে নেতানিয়াহুর প্রতি আস্থার ভাঙন তৈরি হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, নেতানিয়াহু বিভিন্ন সময়ে ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন, এমনটাই মনে করেন ট্রাম্প। ফলে এখন তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর উপর নির্ভর না করেই এগিয়ে যেতে চাইছেন। তবে এখন পর্যন্ত কোনো মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইসরায়েলের ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়ম কোজিনের এই দাবির সঙ্গে সঙ্গতি রেখে জানায়, ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে টানাপোড়েনের বাস্তব এবং মধ্যপ্রাচ্য সংক্রান্ত একাধিক ইস্যুতে তাদের মতপার্থক্য প্রকাশ হয়ে উঠেছে। এই টানাপোড়েনের পেছনে রয়েছে আরও কিছু ঘটনা। এপ্রিল মাসে ওয়াশিংটনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সিনিয়র রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে তিনি নাকি ট্রাম্পকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প এবং নেতানিয়াহুর উপর তার আস্থা আরও কমে যায়। ইসরায়েল হায়ম জানিয়েছে, ট্রাম্প মনে করেছেন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি করছেন, তাই তিনি এখন নিজস্ব কৌশলে আগাতে চান। এই রাজনৈতিক দূরত্বের মধ্যে ইসরায়েল গাজা যুদ্ধের বাস্তবতায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি দাবি করেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে এবং বন্দী মুক্তির সম্ভাব্য চুক্তিতেও বাধা দিচ্ছে। বার্তা সংস্থা আনাদুলুর বরাতে জানা যায়, উইটকফ এ মন্তব্য করেন গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে। তিনি বলেন, আমরা চাই বন্দীরা ফিরে আসুক, কিন্তু ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়। তিনি নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনার করার সমালোচনা করে বলেন, ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবে আর কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি মুক্তি বিষয়ে আলোচনা চালাচ্ছে। মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক আলেকজান্ডার ইদানকে মুক্তি দিতে যাচ্ছে হামাস, যা একটি সম্ভাব্য যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে। উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের আসন্ন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের সময়সূচিতে ইসরায়েল অন্তর্ভুক্ত নয়, যা এই কৌশলগত দূরত্বকে আরও জোরালো করে তোলে। বর্তমানে গাজায় 59 জন ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের মধ্যে 21 জন জীবিত বলে মনে করা হচ্ছে। বিপরীতে ইসরায়েলের কারাগারে প্রায় 9,900 ফিলিস্তিনি বন্দী রয়েছে, যাদের অনেকে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দাবি করছে। সব মিলিয়ে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক এখন ধীরে ধীরে ভিন্ন পথে এগোচ্ছে। গাজা যুদ্ধ এবং বন্দি মুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য তাদের রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে। টানা কয়েকদিনের উত্তেজনার পর অবশেষে 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, যা সম্ভব হয়েছে তার প্রশাসনের মধ্যস্থতায়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য বড় সংঘাত এড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ
সুজি ওয়াইলস কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেন। জানা যায়, জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দেন এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেন। এই ঘোষণার মাধ্যমে বিশ্বজুড়ে স্বস্তি ছড়িয়ে পড়ে, কারণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, যা এক গবেষণা অনুযায়ী মাত্র এক সপ্তাহেই প্রায় 12.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তবে এই যুদ্ধবিরতি ভারতের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। ভারতের সাবেক সেনাপ্রধান ভেদ প্রকাশ মালিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই যুদ্ধবিরতির পর ইতিহাস হয়তো প্রশ্ন তুলবে, রাজনৈতিক বা কৌশলগতভাবে আমরা কি পেলাম। সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, কেন ভারতের প্রধানমন্ত্রী নিজে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন না। তিনি বলেন, 1972 সালের সিমলা চুক্তির পর থেকে আমরা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী ছিলাম, তবে এবার তা মেনে নেওয়া হলো কেন। ট্রাম্পের বক্তব্যে কাশ্মীর ইস্যুতে সমাধানের কথা উল্লেখ করাও ভারতের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিষয়ে নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়। অনেক ভারতীয় এই যুদ্ধবিরতির ঘোষণাকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের চাপ হিসেবে দেখছেন, যা মোদী সরকারের দৃঢ় নেতৃত্বের ভাবমূর্তিকে আঘাত করেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ভারতের যে নীতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, এবার তা বাস্তবতায় প্রশ্নবিদ্ধ হয়েছে। কূটনৈতিকভাবে ভারতের অবস্থান দুর্বল হয়ে ওঠে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর। ভারত 7 মে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে অভিযানটি পরিচালনা করা হয়, যার মাধ্যমে মোদী সরকার নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে চেয়েছিল। তবে এই অভিযানের সফলতা বিতর্কিত। পাকিস্তান দাবি করে হামলায় বেসামরিক নাগরিক ও শিশু নিহত হয়েছে, যদিও ভারত বলছে তারা শুধুমাত্র সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তান পাল্টা জবাবে যুদ্ধবিমান পাঠিয়ে ভারতের হামলা প্রতিহত করার দাবি করে। দেশটি জানায় তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল। মার্কিন দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান অন্তত 2টি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং চীনের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। তবে ভারত এই ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে স্বীকার করেনি। ভারতীয় গণমাধ্যম শুরুতে করাচির বন্দর সহ পাকিস্তানের বড় শহরে হামলার কথা বললেও পরে প্রমাণিত হয় সেগুলো ছিল প্রচারণামূলক দাবির অংশ। 9 মে ভারত আবারও দাবি করে তারা ইসলামাবাদ সংলগ্ন একটি ঘাঁটি সহ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভারতের উধামপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ভিওমিকা সিং জানান, পাকিস্তানের এই হামলাগুলো সামরিক ও বেসামরিক দুই ধরনের স্থাপনায় আঘাত হানে। এই ঘটনাগুলো ভারতের আঞ্চলিক নেতৃত্বের ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে। রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা যতটা মূল্যায়ন করা হয়েছিল, বাস্তবে তা চীনের সহায়তায় গঠিত পাকিস্তানের নজরদারি ব্যবস্থার সামনে পিছিয়ে পড়েছে। উল্লেখযোগ্যভাবে 2020 সালের পর থেকে পাকিস্তানের 81% অস্ত্র এসেছে চীন থেকে। কয়েক বছর ধরে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করে আসছিলেন, চীনের সহায়তায় পরিচালিত পাকিস্তানের বিরুদ্ধে ভারত সঠিকভাবে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছ থেকে প্রত্যাশিত সহায়তা সীমিত, যা ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করেছে। দিল্লিতে এসব সতর্কতা বারবার উপেক্ষিত হলেও সাম্প্রতিক এই সংঘাত সেই সীমাবদ্ধতাগুলোকে উন্মোচন করে দিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লি হয়তো প্রতিরক্ষা বাজেট বাড়াবে এবং কাশ্মীরে আরও সামরিকীকরণ ঘটাবে। তবে ভবিষ্যৎ নির্ভর করছে ভারত পাকিস্তানের বিচক্ষণতার উপর। উত্তেজনার বদলে সংযমকে ভিত্তি করে সিদ্ধান্ত না নিলে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুর্দশা ও কোটি মানুষের দুর্ভোগ অনিবার্য হয়ে উঠবে। বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের 1/4 এবং 35 কোটির বেশি নিরক্ষর মানুষ যেখানে বাস করে, সেই ভারত ও পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী সংঘাত টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। এই উত্তেজনা ভারতের অগ্রগতিকে থামিয়ে দিতে পারে এবং পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে, যার প্রভাব উভয় দেশের সব অর্জনকেই ছাপিয়ে যাবে। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর উভয় দেশেই জনমনের স্বস্তি ফিরেছে। তবে সামরিক হামলা বন্ধ হলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক ও মিডিয়া ভিত্তিক বাকযুদ্ধ এখনও চলছে। পাশাপাশি সংঘাতের বিষয়ে চলছে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ও দাবি। রোববার ভারতের 3 বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরেন। সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বিমান বাহিনীর এয়ার মার্শাল A.K. ভারতী এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল
AN প্রমোদ জানান, অপারেশন সিঁদুরের মাধ্যমে ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং পাকিস্তানের বেশ কয়েকটি আধুনিক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তারা জানান, চাকলালা, রফিকি, সরগোদা, জাকোকাবাদ এবং ভুলারি সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। নৌবাহিনী করাচিতে হামলার জন্য প্রস্তুত ছিল এবং তার জন্য কৌশলগত অবস্থানও গ্রহণ করেছিল। জেনারেল ঘাই আরও জানান, ভারতের লক্ষ্য ছিল মূলত জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলায় ইউসুফ আজহার, আব্দুল মালিক রৌফ এবং মুদাসির আহমেদ সহ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ IC-814 বিমান অপহরণ ও পুলওয়ামার হামলার সঙ্গে জড়িত ছিল। পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকে এবং মুজাফফরাবাদের জঙ্গি ঘাঁটিগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত দাবি করেছে, পাকিস্তান ৮ ও ৯ মে ড্রোন ও পাইলটবিহীন বিমানের মাধ্যমে শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত বিস্তৃত এলাকায় হামলার চেষ্টা করেছিল, তবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম তা ব্যর্থ করে দেয়। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা পাকিস্তানের সামরিক অবকাঠামোতে হামলা করেছে শুধুমাত্র পাল্টা জবাব হিসেবে এবং মূল লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। তারা এটাও পরিষ্কার করেছে যে পাকিস্তানের আগ্রাসী মনোভাব ভারত কখনোই বরদাস্ত করবে না। ভাইস অ্যাডমিরাল প্রমোদ জানান, পেহেলগাম হামলার পর নৌবাহিনীর ডুবোজাহাজ, রণতরী ও বিমানসমূহ আরব সাগরে মোতায়েন করা হয়। ৯৬ ঘন্টার মধ্যে তারা কৌশলগত জায়গাগুলো দখলে নেয় এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলার জন্য প্রস্তুত ছিল, তবে পাকিস্তান প্রতিক্রিয়ায় সম্পূর্ণরূপে রক্ষণাত্মক অবস্থান নেয়। ভারতীয় পক্ষ জানায়, সংঘাতে তাদের ৫ জন সেনা নিহত হয়েছেন। রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জানানো হয়, সংঘাতে কিছু ক্ষতি হয়, তবে সব পাইলট নিরাপদে ফিরেছেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াজ এবং সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তারা জানান, ভারত আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মার্সুস শুরু করে। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। টার্গেটগুলোর মধ্যে ছিল সুরাতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নলিয়া, ভাতিন্দা, বার্নালা, হালওয়ারা, অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, আম্বালা, উধমপুর ও পাঠানকোট। এসব জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তারা আরও দাবি করে, ভারত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এবং সেই ফ্যাসিলিটিও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী মুম্বাইয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল বলে জানানো হয়। পাকিস্তানের পক্ষ থেকে আরো বলা হয়, পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেনি। কেউ যদি যুদ্ধে নামে তাহলে দুই পক্ষকে নিশ্চিহ্ন করার জন্য নামবে। তাই পাকিস্তান খুবই সংযত ও পরিণতভাবে পরিস্থিতির মোকাবেলা করেছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মাঝে যখন যুদ্ধের ঘনঘটা, সীমান্তে বারুদের গন্ধ, ঠিক তখনই কূটনীতির অদৃশ্য সুতোয় বাধা পড়ল সংঘাত। চরম উত্তেজনার মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক নাটকীয় কূটনৈতিক প্রয়াস বাঁচিয়ে দিল উপমহাদেশকে আরেকটি সর্বনাশা ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে। ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং ৭ মে রাতভর চালায় অপারেশন সিন্দুর। পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ানুম মার্সুস, যেখানে ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভারত পাকিস্তানের মাঝে চরম উত্তেজনার আবহে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গঠন করেন এক উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল। শুক্রবার ৯ মে সকালে এই দলের হাতে আসে একটি অতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য, যা পরিস্থিতিকে করে তোলে আরও উদ্বেগজনক। এই তথ্যের ভিত্তিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস জরুরি আলোচনা শুরু করেন। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে নরেন্দ্র মোদীকে ফোন করেন ভ্যান্স। সেই আলোচনায় ভ্যান্স স্পষ্ট করে দেন, পরিস্থিতি দ্রুতই একটি নাটকীয় মোড়ে পৌঁছতে পারে এবং দুই দেশের মধ্যে প্রত্যক্ষ সংলাপ ছাড়া উত্তেজনা নিয়ন্ত্রণ অসম্ভব। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ হচ্ছিল না, ফলে ডায়ালগ চ্যানেল চালু করাই ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। ভ্যান্স মোদীকে এমন কিছু বিকল্পও প্রস্তাব করেন যেগুলো পাকিস্তানের পক্ষ থেকে গ্রহণযোগ্য হতে পারে। রাতেই মার্কো রুবিওর নেতৃত্বে মার্কিন কূটনীতিকরা সরাসরি দুই দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করেন।
স্মরণযোগ্য যে মাত্র 1 মাস আগে ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। এই ব্যক্তিগত সম্পর্ক সংকট মোকাবেলায় সহায়ক হয়। এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভ্যান্সের ফোনালাপ ছিল গোটা কূটনৈতিক প্রচেষ্টার টার্নিং পয়েন্ট। যদিও আগের দিন ফক্স নিউজকে ভ্যান্স জানিয়েছিলেন, এই যুদ্ধ আমাদের বিষয় নয়, তবে বাস্তব পরিস্থিতি তাকে সরাসরি হস্তক্ষেপে বাধ্য করে। শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এক্স-এ ঘোষণা দেন, পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। পরে রুবিও টুইটে জানায়, দুই দেশ নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, গত 48 ঘন্টায় ভ্যান্স রুবিও টিমের অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতাই এই যুদ্ধবিরতির বাস্তবায়ন সম্ভব করেছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানালেও ভারত তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কোনো উল্লেখ করেনি। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। পাকিস্তানের আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের একাধিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তান নয়, ভারতই দিয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ চাই না, তবে আগ্রাসনের জবাব দিতে জানি। কাশ্মীর নিয়ে তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক বিরোধ, যা কেবল জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতেই সমাধান হওয়া উচিত। যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তবে সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরণের খবর এসেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশ্লেষকদের মতে, ভারতের পক্ষ থেকে বিদেশি মধ্যস্থতা মেনে নেওয়া খুবই বিরল ঘটনা, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা এবং আন্তর্জাতিক কূটনীতির চাপ দুই দেশকে বাধ্য করে অস্ত্র নামাতে। যুদ্ধের হুমকি কেটে গেলেও শান্তির পথ এখনো দীর্ঘ। সাময়িক যুদ্ধবিরতি হয়তো রক্তপাত থামিয়েছে, কিন্তু পারস্পরিক অবিশ্বাস, কাশ্মীর ইস্যু এবং রাজনৈতিক অস্থিরতা এখনো অমীমাংসিত রয়ে গেছে। আন্তর্জাতিক মহলের সক্রিয়তা এবং দুই দেশের বাস্তববাদী কূটনীতি নির্ধারণ করবে এই শান্তি কতটা টেকসই হবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ভয়াবহ ও দীর্ঘমেয়াদী যুদ্ধ অবসানের পথে এক গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। যুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায়ের ইতি টানতে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। এই প্রথম কোনো পূর্বশর্ত না রেখে ইউক্রেন সরকারের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরুর প্রস্তাব দিয়েছেন পুতিন। পুতিন বলেছেন, আমরা কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী এবং এক্ষেত্রে আমরা কোনো প্রকার পূর্বশর্ত রাখছি না। গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে কিয়েভের প্রতিনিধিদের এ ব্যাপারে প্রস্তাবও দেওয়া হয়েছে। পুতিনের এই প্রস্তাবে সাড়া দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তিনি আগামী বৃহস্পতিবার তুরস্কের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। ইউক্রেনের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জেলেনস্কির বরাত দিয়ে জানায়, তিনি বলেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। জেলেনস্কি আরও বলেন, আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি, যা ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। এই নাটকীয় কূটনৈতিক অগ্রগতির পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার এক পোস্টে তিনি জেলেনস্কির প্রতি আহ্বান জানান, তিনি যেন পুতিনের প্রস্তাবে সাড়া দিয়ে তুরস্কে আলোচনায় অংশগ্রহণ করেন। ট্রাম্প লিখেন, এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরস্কে সরাসরি সাক্ষাতে রক্তবন্যার অবসানে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত। এর আগে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকে রাশিয়ার কাছে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্প বলেন, ইস্তাম্বুলের সাক্ষাতে আলোচনায় কোনো চুক্তির সম্ভাবনা আছে কিনা তারা অন্তত তা বুঝতে পারবেন, আর যদি না থাকে তাহলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে আসলে কোন পরিস্থিতিতে আছে বিষয়টি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তিনি বলেন, ইউক্রেন আদৌ পুতিনের সঙ্গে কোনো চুক্তি করবে কিনা আমি এখন সেটি নিয়ে একটু সন্দেহ করছি, কারণ পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই ব্যস্ত। যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া জেতা সম্ভব হতো না, মোটেই না। এখনই সাক্ষাৎ করুন।